নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় নির্বাচন কমিশনের বিবেচনাধীন ভোটার তালিকা প্রকাশের পদ্ধতি। এই বিষয়ে আমরা কথা বলবো বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক রন্তিদেব সেনগুপ্তর সঙ্গে। রন্তিদেব দা, আপনাকে স্বাগত পাঁচমিশালিতে। সাপ্লিমেন্টারি তালিকা যেভাবে প্রকাশিত হলো, নির্বাচন কমিশন এক প্রকার নিজেদের হাত তুলে নিয়েছে, পুরোটাই বিচার বিভাগের উপর ছেড়ে দিয়েছে। এই পদ্ধতিটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত এটা না ক্রমশ একটা প্রহসনে পরিণত হচ্ছে, একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হচ্ছে। দেখুন, নির্বাচন কমিশনই বলেছিল যে 29 লক্ষের মতো যে বিচারাধীন ভোটার আছেন তাদের নাকি নিষ্পত্তি হয়ে গিয়েছে। তো 29 লক্ষের নিষ্পত্তি যদি হয়ে গিয়ে থাকে, তো 29 লক্ষের নাম প্রকাশ করতে অসুবিধাটা ছিল কোথায় তাদের? তারা একটা আংশিক তালিকা প্রকাশ করেছেন বলে শোনা যাচ্ছে, সেটাও তাদের ওয়েবসাইটে, এবং সেটা রাত্রিবেলা, একদম মানে রাতের অন্ধকারে যাকে বলা হয়। এবং যেটা সাধারণ যাদের নাম ছিল, সাধারণ ভোটার যাদের এই অ্যাডজুডিকেটেড হিসেবে নাম ছিল, তারা অনেকেই বলছেন, অধিকাংশ মানুষই বলছেন যে অনলাইনে গিয়ে সেই ভোটার তালিকাটা দেখাই যাচ্ছে না। তার চেয়ে বড় কথা যে কত লোকের নাম বাদ গেছে নির্বাচন কমিশন এটা বলছেন না। মুখ্য নির্বাচনী আধিকারিক যে এই রাজ্যের, মনোজ আগরওয়াল বলছেন না, যিনি সুব্রত গুপ্ত বলছেন না, কেউ বলছেন না। এরা সবই এরা বিচার বিভাগের দিকে ঠেলে দিচ্ছে। মজাটা হলো যে এর আগে যখন নানাবিধ গন্ডগোল হয়েছিল, এরা বিএলওদের দিকে ঠেলে দিয়েছিলেন পুরো ব্যাপারটা, এখন আবার বিচার বিভাগের দিকে। মানে নির্বাচন কমিশনের কি কোনো দায়িত্ব নেই? কোনো দায়িত্ব তারা নেবেন না? মানে কত ভোটারের নাম বাদ যাচ্ছে এটা জানানোর তো প্রাথমিক দায়িত্ব নির্বাচন কমিশনের, সেটা তো এখন বিচার বিভাগের দিকে ঠেলে দেওয়া যায় না। রাতের অন্ধকারে এই কেন এই লিস্টটা কেন সাধারণ মানুষের কাছে অ্যাভেলেবল করে তোলা হোক? মানুষ তো একবার এই ভোটের লাইনে দাঁড়িয়ে হেনস্থা হয়েছেন, এতগুলো মানুষ, 60 লক্ষ মানুষ যারা এই বিচারাধীন রয়েছেন, তাদের তো আশঙ্কার ভেতর দিন কাটাচ্ছে। কতজনের নাম বাদ যাবে কেউ জানে না, কাদের নাম আছে কেউ জানে না। প্রত্যেক একটা আশঙ্কার ভেতর, এইভাবে আশঙ্কার ভেতর মানুষকে ঠেলে রেখে কি করতে চাইছে নির্বাচন কমিশন তো বুঝছেন। আবার একটা কেমন যেন সন্দেহ হচ্ছে যে এই যে 60 লক্ষ মানুষের এই যে অ্যাডজুডিকেটেড যে তালিকাটি, নির্বাচন কমিশন এটাকে একটা দীর্ঘসূত্রিতার দিকে ঠেলে দেবে, এরকম একটা মেস করে দেবে, এবং করে দিয়ে ভোটের আগে এদের এদের সবাই যে ভোটার মানে নিষ্পত্তি করে সবাইকে যে ভোটার অধিকার, ভোটের অধিকার দেওয়া যাবে, বা একটা একটা যে সুষ্ঠু ব্যবস্থা করা যাবে, এটা করা যাবে, এটা করতে দেবে না নির্বাচন কমিশন। এই 60 লক্ষের ভেতর একটা বড় অংশ হচ্ছেন সংখ্যালঘু ভোটার, এবং যা যা খবর পাচ্ছি যে বেছে বেছে বিভিন্ন এলাকায় যে সংখ্যালঘু ভোটারদেরই কিন্তু একটা বড় অংশকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা মানে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, এটা এখন পরিষ্কার এর পেছনে। কিন্তু এরকম রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নির্বাচন কমিশন যদি তাকে কাজ করবে কেন? তো মানুষের মনে তো নির্বাচন কমিশন সম্পর্কে সন্দেহ এবং সংশয় দেখা দিচ্ছে, এবং পুরো ব্যাপারটা সাধারণ মানুষকে আরো হেনস্থার মুখে ফেলে দিচ্ছে। বিচারাধীন যে সমস্ত ভোটার রয়েছে তাদের পরিণতি কি হবে তার জন্য বিচার বিভাগের কাছে আপিল করতে হবে, কিন্তু কোথায় আপিল করা হবে, কিভাবে আপিল করবে, কতদিনের মধ্যে তার নিষ্পত্তি হবে, সে সম্পর্কেও তো সাধারণ মানুষ কিছুই জানতে পারছেন না। তাহলে তারা ভোটাধিকারটা প্রয়োগ করবেন কি করে? সেটাই তো সমস্যা। এই যে বলা হলো একটা ওই ট্রাইব্যুনাল। বিভাগের কাছে একটা ট্রাইব্যুনাল করা হবে, ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের একটা নোটিফিকেশন হয়েছে, কিন্তু সেই ট্রাইব্যুনাল গুলো কবে থেকে কাজ শুরু করবে, কিভাবে সাধারণ মানুষ ট্রাইব্যুনালকে, ধরুন যে গ্রামগঞ্জে যে সাধারণ যে ভোটার, প্রান্তিক শ্রেণীর মানুষ, নিম্নবিত্ত মানুষ যাদের নাম বাদ পড়ে যাচ্ছে, তারা কি পারবে ওই ট্রাইব্যুনালে গিয়ে আপিল করতে? তারা কি এই বিষয়গুলো সম্পর্কে তারা কি অত শহুরে উচ্চবিত্ত ভোটাররা হয়তো পারলেন, মধ্যবিত্ত ভোটাররা পারলেন, গ্রামাঞ্চলে গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তাদের কি হবে? তারা তো এই ট্রাইব্যুনালে কিভাবে যেতে হবে, ট্রাইব্যুনালে গিয়ে কি বলতে হবে, এই ট্রাইব্যুনালে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে, পুরোটাই অন্ধকার। মানে সেই মানুষগুলোর ভাগ্যে যে কি লেখা রয়েছে, এই মানুষগুলো এবং অদ্ভুত। আমাকে আজকে একজন বললেন, একটা হোয়াটসঅ্যাপ পাঠালেন, তিনি তিনি বললেন যে তার নাম এই বিচারাধীন তালিকায় ছিল কেন? কারণ তিনি তার মানে মুসলিম ভদ্র মহিলা, তার স্বামী মারা গেছে, স্বামী মারা যাওয়ার পর মুসলিম মহিলাদের পদবিতে বেওয়া বেওয়া লেখা হয়, রহিমা বেওয়া, মুখ বেওয়া। বলছে ওই জন্য আমায় আটকে দিয়েছে, যে আমি কেন বেওয়া, আগে বিবি ছিল এখন কেন বেওয়া।
মানে কি মিলছে না। বলছে যে এইটা যদি না জানেন যারা 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 এইগুলো খতিয়ে দেখছেন তারা যদি এইটা এটা প্রমাণ করবেন, আমি আর কি করে প্রমাণ করব যে আমি বিবি ছিলাম কেন আর বিবাহ হলাম কেন, এটা প্রমাণ করব কিভাবে? তো এই হচ্ছে ঘটনা। এখন এইভাবে যদি এরকম যিনি আমায় বললেন এটা, তিনি খুব সাধারণ মুসলিম পরিবারের মহিলা, এখন তার পক্ষে তো ট্রাইব্যুনালে যাওয়া সম্ভব নয়। এরকম বেশ কয়েক লক্ষ মানুষের কিন্তু আজকে ভোটাধিকার, যেটা সংবিধান প্রদত্ত অধিকার তাদের, সেটা বিপন্ন হতে চলেছে। এবং এই বিষয়ে পরিষ্কার করে কিন্তু বিচার বিভাগ বলুন, নির্বাচন কমিশন তো কিছুই জানাচ্ছে না, তারা নিজেদের গা থেকে দায়িত্ব ঝেড়ে ফেলে এটা এখন বিচার বিভাগের দিকে ঠেলে ফেলতে পারলে বাঁচে। এবং আমি আবার বলছি, আমার সন্দেহ দৃঢ় যে ওরা নির্বাচন কমিশন ইচ্ছাকৃত ভাবে এটা করছে, যাতে ওই 60 লক্ষ মানুষের ভেতরে একটা বড় অংশকে এইভাবে বাদ রেখে যাতে তাদের সমস্ত রাস্তা বন্ধ করে ভোটটা করে ফেলা যায়। আমার নিজের আপনি 60 লক্ষ সংখ্যাটার উপর জোর দিচ্ছেন, এই 60 লক্ষ সংখ্যাটা কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে। গত বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের মোট ভোটের পার্থক্য ছিল কিন্তু ওই 60 লক্ষ। বিজেপি ভোট পেয়েছিল 2,30,00,000 এবং তৃণমূল ভোট পেয়েছিল 2,90,00,000। তার মানে তফাৎ হচ্ছে ওই মাত্র 60 লক্ষের। এই 60 লক্ষটাই বিবেচনাধীন রাখা হয়েছে। এবার তাদের একটা বড় অংশকে যদি বাইরে রাখা যায় ভোটের দিন পর্যন্ত, তাহলে কি বিজেপি অ্যাডভান্টেজ পাবে বলে আপনি মনে করছেন? কারণ এর বেশি অংশই সংখ্যালঘু অঞ্চলের। হ্যাঁ, অধিকাংশটাই সংখ্যালঘু অঞ্চলে, যেটা যা যা অ্যাভেলেবল তথ্য এখন অব্দি আসছে, যা যা বিভিন্ন মানুষ পাঠাচ্ছেন তাদের দেখছি অধিকাংশ সংখ্যালঘু অঞ্চলে। এখন বিজেপি অ্যাডভান্টেজ পাবে কি পাবে না জানি না, কিন্তু ব্যাপারটা খুব রহস্যজনক আর কি। ব্যাপারটা যে পরিষ্কার একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। দেখুন নির্বাচন কমিশন যদি সত্যি একটা স্বচ্ছ ভোটার তালিকা চাইতেন তারা তৈরি করতে, এত তাড়াহুড়ো করার কোনো দরকার ছিল না, সময় নিয়ে করতে পারতেন। এবং এই যে অ্যাডজুডিকেশনের ব্যাপারটা হলো, এটাও তো যদি মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে না যেতেন, 60 লক্ষ বাদ চলেই যেত 60 লক্ষ বাদ। তো এই পুরো ব্যাপারটাই নির্বাচন কমিশন আগাগোড়ায়, মানে এসআইআর এর গোড়া থেকে এখন পর্যন্ত নির্বাচন কমিশন যা যা করছে তার মধ্যে স্বচ্ছতার কোনো মানে কিন্তু লক্ষণ নেই। মানে মানুষ কিন্তু ইতিমধ্যেই, আমি আপনাকে বলছি, আমি গত বেশ কয়েকদিন ধরে বেশ কিছু বিধানসভা অঞ্চল পর্যবেক্ষণ করেছি দক্ষিণবঙ্গের মূলত। তো সেখানে দেখেছি সাধারণ মানুষের ভেতর কিন্তু এই যে অ্যান্টি ইনকামবেন্সি একটা ফ্যাক্টর ছিল কিন্তু আগে, মানে এসআইআর শুরুর আগে অব্দি বা এসআইআর শুরুর গোড়ার দিকে অব্দি ছিল। কিন্তু এখন আমি এই দিন 7 আগেও যেটা সে পর্যবেক্ষণ করতে গিয়ে লক্ষ্য করলাম যে তৃণমূল সরকারের বিরুদ্ধে যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, এটা কিন্তু এখন পিছনে চলে গেছে। এখন কিন্তু সাধারণ মানুষ বলছে যে না, এই যে বিজেপির সঙ্গে যোগ সাজসে নির্বাচন কমিশন কাজ করছে এবং আমাদের বহু সাধারণ মানুষ ক্ষুব্ধ, তাদের অনেককেই ওই ভোটার লাইনে তারা হেনস্থা হতে হয়েছে। এই মানুষগুলো কিন্তু বিজেপিকে অন্তত সমর্থন করবে বলে আমি মনে করি না। মানে বিজেপি এসআইআর করতে গিয়ে কিন্তু বিজেপির খুব সুবিধা কিছু হয়নি। ওরা ভেবেছিল হয়তো সেই 60 লক্ষকে বাদ দিয়ে করবে, কিন্তু 60 লক্ষকে পুরো বাদ দিতে পারবে না। তো তার মধ্যে একটা বড় অংশ তো ফেরত আসবে, সেই অংশ তো আর বিজেপিকে সমর্থন করবে না। তার আগে যারা আছে, মানে মূল ভোটার তালিকায় যারা লাইন টাইন দিয়ে যে করে হোক যারা স্থান জায়গা জুটে গেছে, তাদের ভেতরে একটা বড় অংশ খুব ক্ষুব্ধ। ফলে বিজেপি, আমার নিজের ধারণা, এইসব করে খুব সুবিধা বিজেপির এবার ভোটে হবে না। এসআইআর না করলে হয়তো বিজেপি সুবিধাজনক অবস্থায় থাকতো, এসআইআর করে বিজেপির সেটা বুমেরাং হয়ে গেছে। শুধু তো এসআইআর নয়, নির্বাচন কমিশনের কাজে আরো যেসব পদক্ষেপ করছে, যেমন গণহারে আমলাদেরকে বদলি করছে। সম্প্রতি করে আজকে একটি বিষয় নজরে এসছে যে ভবানীপুরের রিটার্নিং অফিসার যাকে করেছে নির্বাচন কমিশন, তার সঙ্গে নাকি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তার নাম সুরজিৎ রায়, তিনি নন্দীগ্রামের বিডিও ছিলেন। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে তাদের আপত্তি জানিয়ে চিঠি দিয়েছে। এই বিষয়গুলো কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। কমিশনের স্বচ্ছতা নিয়ে অনেক কিছু প্রশ্ন তুলেছে। ধরুন যেমন এই যে আগে কি ছিল ব্যাপারটা, যে চিফ সেক্রেটারিকে বদলি করতেই পারে নির্বাচন কমিশন, তা নিয়ে কারোর কিছু বলার নেই। কিন্তু পরবর্তী সেই জায়গায় ফাঁকা জায়গায় কে চিফ সেক্রেটারি হবেন বা কে পুলিশ কমিশনার হবেন, এটা তো রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করার একটা বিষয় ছিল। আগে সেভাবেই কাজ করতো নির্বাচন কমিশন। এবার এমন একটা ভাব করছে নির্বাচন কমিশন
যেন রাজ্যে কোনো নির্বাচিত সরকারি না, মানে নিজেদের ইচ্ছে মতো। তার চেয়েও যেটা মানে বড় ক্ষতি হয়েছে যে এই যে আধিকারিকদের বদলি করে দিল নির্বাচন কমিশন, তাদের রাজ্য সরকার এমন কিছু দায়িত্ব দিয়েছিল যে দায়িত্বগুলো হচ্ছে যে ইউটিলিটি সার্ভিস, যেগুলো সেগুলো চালু রাখতে হয়। মানে ভোটের সময় তো ইউটিলিটি সার্ভিসটা তো বন্ধ করা যায় না, মানুষকে যে সার্ভিসগুলো দেয় সেই ইউটিলিটি সার্ভিসটা বন্ধ করা যায় না। সেই দায়িত্বগুলো এদের দিয়ে রেখেছিল, সেই সব পদে এদের বসিয়েছিল। এরা এরা সেগুলো জানেন। এখন সেখান থেকেও তাদের বদলি করে দেওয়া হলো, সেখান থেকে তাদের বদলি করে দেওয়ার যুক্তিটা কি জানা গেল না, কিন্তু সেখান থেকে তাদের বদলি সরিয়ে দেওয়া হলো, বিভিন্ন রাজ্যে পর্যবেক্ষক করে পাঠানো। তাতে যা অসুবিধা হলো, এটা কিন্তু মারাত্মক অসুবিধা, যে ইউটিলিটি সার্ভিস গুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হলো এবার। এই যে ভোটের 2 মাস এখনো বাকি, সাধারণ মানুষ যে এই যে সুবিধাগুলো পেতেন এইসব প্রকল্পের বিভিন্ন জায়গায়, এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সাধারণ মানুষের এইটার জন্য ইউটিলিটি সার্ভিস গুলোকে ক্ষতিগ্রস্ত করার তো কোনো এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। এগুলো কিন্তু মারাত্মক ক্ষতি হচ্ছে এবার। মানে নির্বাচন কমিশন যে মানে যেভাবে আচরণ করছেন, এটা না, এই সত্যি কথা বলতে এটা কিন্তু মুখ্যমন্ত্রী ঠিকই বলছেন, যেটা যদি এমার্জেন্সির মতো কাজ করছে, যেটা একটা অঘোষিত এমার্জেন্সি। মানে অন্য কারো তো 5টা রাজ্যে নির্বাচন হচ্ছে, কারো তো 4টে রাজ্যে নির্বাচন হচ্ছে, পশ্চিমবঙ্গ বাদ দিয়ে। কোথাও তো এরকম করছেন না তারা। কালকে রাতে হঠাৎ দেখা গেল যে ভোটার তালিকা মানে ভোট প্রকাশ করেছিল, যেখানে সব বৈধ ভোটারদের নাম আছে, যেটা নির্বাচন কমিশন ঠিক ভোটার তালিকা বলবো, সেখানে নানা রকম গন্ডগোল ঘটে গেল। সেখানে অভিষেক ব্যানার্জি, শুভেন্দু অধিকারীরাও নাকি সেখানে ডিলিটেড আর অ্যাডজুডিকেটেড হিসেবে চলে এসেছেন, বহু বৈধ ভোটারের নাম অ্যাডজুডিকেটেড হিসেবে দেখা যাচ্ছে। তো মানুষ তো আতঙ্কিত হয়ে পড়ছে, এটা কারা করলো? এর দায় তো নির্বাচন কমিশনকে নিতে হবে, যে কারা নির্বাচন কমিশনের ওয়েব থেকে ঢুকে এসব কাজ করছে। দায় তো নিতে হবে নির্বাচনে। মানুষকে আতঙ্কিত করে দিয়ে তো কোনো লাভ নেই। মানুষকে আপনি 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 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করলেন। তিনি অভিযোগ করেছেন এবং প্রমাণ দেখিয়েছেন নির্বাচন কমিশনের নির্দেশিকায় বিজেপি পার্টির রাবার স্ট্যাম্প দেওয়া নির্দেশিকা দেখা যাচ্ছে। এই বিষয়ে কি বলবেন? এটা তো কেরলের ঘটনা, এবং কেরল সিপিএমও কিন্তু এটা উল্লেখ করেছে। কেরল সিপিএমও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে, কংগ্রেস দৃষ্টি আকর্ষণ, প্রত্যেকটি বিরোধী দল দৃষ্টি আকর্ষণ করেছে। নির্বাচন কমিশন বলছে এটা নাকি ক্লেরিক্যাল এরা। ক্লেরিক্যাল এরা কি করে হবে? নির্বাচন কমিশনের নোটিশ, সেখানে বিজেপির রাবার স্ট্যাম্প পেল, মানে নির্বাচন কমিশন অফিসে বিজেপির রাবার স্ট্যাম্প নিয়ে বসে রয়েছে আধিকারিকরা। সেখানে যদি অন্য কোনো একটা সরকারি রাবার স্ট্যাম্প তো ধরে নিতাম যে ক্লেরিক্যাল এরা। বিজেপির রাবার স্ট্যাম্পটা আসে কি করে? তাহলে কি ধরে নেবো যে বিজেপির রাবার স্ট্যাম্প নির্বাচন কমিশন অফিসে আছে, এটা ধরে নিতে হয়। আর নয়তো ধরে নিতে হয় নির্বাচন কমিশনের যে আধিকারিকরা কাজ করছেন তারা বিজেপির অফিসে বসে কাজ করছেন। কিছু তো একটা যোগসূত্র কোথাও না কোথাও তো। আজকে যদি এখানকার কোন সরকারি কাগজপত্রে তৃণমূল কংগ্রেসের রাবার স্ট্যাম্প দেখা যায়, তাহলে তো আমরা এটাই ধরে নেব যে তৃণমূল কংগ্রেসের দপ্তর থেকে এগুলো পরিচালিত হচ্ছে। তাহলে নির্বাচন কমিশনের কাগজে যদি বিজেপির রাবার স্ট্যাম্প ধরে না দেখা যায়, তাহলে তো এটাই মানুষ মনে করবে বা এটা ধরেই নিতে হবে যে বিজেপির অফিস থেকে নির্বাচন কমিশন পরিচালিত হচ্ছে। আপনাকে শেষ প্রশ্ন করব, এই যে নির্বাচন কমিশনের এসআইআর এবং গণহারে আমলাদের বদলি, এই সব কিছুর পরে এবারের ভোটে অ্যাডভান্টেজ কি বিজেপি পাবে? আমি যতটুকু যা এখন অব্দি যা করেছি, এবং মোটামুটি অনেকটাই করেছি একটি পর্যবেক্ষক সংস্থার সমীক্ষক সংস্থার, তাতে আমি আমার হিসেবটা বলে দিতে পারি আপনাকে যে বিজেপি 60টির বেশি আসন এখানে আশা করতে পারে না। উত্তরবঙ্গে ওদের ফলটা ভালো হবে, মতুয়া অঞ্চলেও কিন্তু ওদের ধস আছে এবং নামবে। দক্ষিণবঙ্গে তাদের ফল ভালো হবে না, উত্তরবঙ্গেও কিন্তু গতবারের মতো ফল তার ধরে রাখতে পারবে। আমি যেটুকু বুঝেছি কাজ করতে গিয়ে 60টির বেশি আসন বিজেপি আশা করতে। আপনাকে অনেক ধন্যবাদ। আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তীকালে নির্বাচন যত এগিয়ে আসবে আরো বিভিন্ন বিষয়ে আলোচনা করব। নমস্কার।